আসসালামু আলাইকুম। মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃক আয়োজিত এডোরা হেলথ পডকাস্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর সোনিয়া আহমেদ, রেসিডেন্সিয়াল সার্জন অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, মাউন্ট এডোরা হসপিটাল। বাংলাদেশে মাতৃমৃত্যু জরিপ থেকে দেখা গিয়েছে আনুমানিক ৭৪% গর্ভবতী মহিলা অন্তত একবার গর্ভকালীন সেবা নিয়ে থাকেন। তার মধ্যে কেবলমাত্র ১৫% মহিলাই গুণগত গর্ভকালীন সেবা পেয়ে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন গর্ভবতী মহিলাকে অন্ততপক্ষে ৪ বার গর্ভকালীন সেবা দেওয়া গেলে আমাদের ৫০% পর্যন্ত মাতৃমৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। গর্ভকালীন সেবা কি এবং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করার জন্য আমরা আমাদের আজকের পডকাস্টে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর কিশোর পারভিন ম্যাডাম। ম্যাডাম, আজকের পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ সোনিয়া, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, গর্ভকালীন সেবা কি? অ্যাকচুয়ালি একটা মেয়ে যখন গর্ভধারণ করে, এই গর্ভধারণের সময় থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত যে সময়টা আমরা ডাক্তারি ভাষায় তাকে গর্ভাবস্থা বলি, এই গর্ভাবস্থা বা অ্যান্টিনেটাল পিরিয়ড সেটা থাকে ৯ মাস ৭ দিন। এই যে ৯ মাস ৭ দিনের যে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে তাকে একটা সুপরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, হিস্ট্রি নেওয়া, রোগের তার কোনো ধরনের মেডিকেল অসুস্থতা আছে কি না এগুলো তার কাছ থেকে জেনে নেওয়া এবং তাকে একটা পরিপূর্ণ সেবা প্রদানের মাধ্যমে, চিকিৎসা প্রদানের মাধ্যমে তার একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা জন্মদানের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার যে সময়টা, এটাকে আমরা অ্যান্টিনেটাল পিরিয়ড এবং অ্যান্টিনেটাল কেয়ার হিসেবে বা গর্ভকালীন সেবা হিসেবে আখ্যায়িত করতে পারি। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন ম্যাডাম, আমি জানতে চাচ্ছি একজন গর্ভবতী মহিলার ন্যূনতম কতবার চেক আপ বা গর্ভকালীন সেবা প্রয়োজন? আইডিয়ালি একজন গর্ভবতী মহিলা তার গর্ভধারণের সময় থেকে প্রতি মাসে, অর্থাৎ ৪ সপ্তাহ অন্তর অন্তর প্রথম ২৮ সপ্তাহ পর্যন্ত গর্ভকালীন সেবা নেওয়ার জন্য আসবে। তারপর ২৮ সপ্তাহ থেকে শুরু করে ৩৬ সপ্তাহ পর্যন্ত সে ২ সপ্তাহ পর পর আসবে এবং ৩৬ সপ্তাহ থেকে ডেলিভারি পর্যন্ত সে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবে। এটা হচ্ছে আইডিয়াল। কিন্তু বেশিরভাগ পেশেন্ট বা বেশিরভাগ রোগী, বিশেষ করে আমাদের দেশে এই যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, এর বেশিরভাগ রোগীরই আসলে এভাবে সম্ভব হয় না বা তারা আসতে পারে না বিভিন্ন কারণে। এই সমস্ত বিষয় বিবেচনা করে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা আইডিয়াল একটা পরিকল্পনা বলেছেন। ওদের WHO মতে ন্যূনতম ৪ বার সে ডাক্তারের কাছে অথবা সেবা প্রদানকারী যে হেলথ কেয়ার প্রোভাইডার ওনার কাছে আসবেন। একটা হচ্ছে, প্রথমটা হলো ১৬ সপ্তাহের সময়, আগে পরে হতে পারে, অ্যারাউন্ড ১৬ সপ্তাহ। দ্বিতীয়টা হচ্ছে ২৪ সপ্তাহ থেকে ২৮ সপ্তাহ এবং তৃতীয়বার আসবেন ৩২ সপ্তাহ এবং ফাইনালি ৩৬ সপ্তাহ। ধন্যবাদ ম্যাডাম। এই পর্যায়ে আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি আমাদের মাউন্ট এডোরা হসপিটালে সপ্তাহে ৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা গর্ভকালীন সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে গর্ভকালীন সেবা, এর গুরুত্বটা কি? গর্ভকালীন সেবার গুরুত্ব অ্যাকচুয়ালি অপরিসীম, কারণ এই গর্ভকালীন এই সেবা প্রদানের মাধ্যমে কিন্তু আমরা একজন সুস্থ মা এবং একজন সুস্থ শিশুকে পৃথিবীতে আনতে সক্ষম হই। আমাদের এক সময় দেখা গেছে, আমরা যদি পিছনের দিকে তাকাই, এক সময়ে প্রচুর গর্ভবতী মা গর্ভজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেছে এবং প্রচুর নবজাতকও কিন্তু মৃত্যুবরণ করেছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, আগের ম্যাটারনাল মর্টালিটি রেট যেরকম অনেক বেশি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ম্যাটারনাল মর্টালিটি অনেক কমে গেছে। ২০২২ সালে আমাদের WHO স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ২০২২ সালে ছিল ৪৪১ জন ১ লাখ মায়ের মধ্যে, কিন্তু এখন ২০২০ সালে ছিল ৪৪১, এখন ২০২২-এ এসে শেষ রেকর্ডে ১২৩ জন ১ লক্ষের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃমৃত্যুর হার কিন্তু আস্তে আস্তে আমরা কমিয়ে আনতে সক্ষম হচ্ছি এবং এটার মূল কারণ হচ্ছে একটা সুপরিকল্পিত গর্ভকালীন সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার। এই অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে আমরা একজন গর্ভবতী মাকে তার গর্ভকালীন কোনো জটিলতা আছে কিনা, অথবা গর্ভাবস্থার পূর্বে তার কোনো মেডিকেল কোমরবিডিটি অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, হার্টের অসুখ এগুলো ছিল কিনা আমরা এটা স্ক্রিন করতে পারি। প্রথমে যখন আসে তখন আমরা তার হিস্ট্রি নিয়ে, আমরা তার ফ্যামিলি হিস্ট্রি, তার নিজের হিস্ট্রি
পূর্ব ইতিহাস এগুলো যখন আমরা আলোচনা করি তখন তার মধ্য থেকে কিন্তু বেরিয়ে আসে। তার যেমন হচ্ছে যে কিছু পেশেন্ট আছে, একটা গ্রুপ আছে যাদের আগে থেকেই প্রেশার, ডায়াবেটিস, হার্টের অসুখ, অ্যাজমা এ ধরনের কোনো মেডিকেল জটিলতা আছে। এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা স্ক্রিন করে হাই রিস্ক গ্রুপে ফেলে দিই প্রথমেই। আর যাদের এ ধরনের কোনো সমস্যা নাই তাদেরকে আমরা নর্মাল প্রেগনেন্সি বলি। আবার মজার বিষয় হচ্ছে যে এই নর্মাল মেয়েগুলো কিন্তু যে কোনো সময় হাই রিস্ক পেশেন্ট হতে পারে। যেমন কিছু কিছু অসুখ আছে যেটা শুধুমাত্র গর্ভকালীন সময় কিন্তু হতে পারে। যেমন একটা মেয়ের কখনোই প্রেশার ছিল না, কিন্তু অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থা 5 মাস থেকে হঠাৎ তার প্রেশার বাড়তে শুরু করলো। এটাকে আমরা লেভেল করি যে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, অর্থাৎ গর্ভজনিত উচ্চ রক্তচাপ। তো এই মেয়েগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা যেমন একলামশিয়া বা গর্ভাবস্থায় যে খিঁচুনি এগুলো হতে পারে, এবং এতে মায়ের এবং বাচ্চার দুজনেরই মৃত্যু হতে পারে। আবার কোনো একটা গ্রুপ রুগী আছে যাদের আগে কখনো ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভাবস্থায় আমরা দেখা যায় যে 20 সপ্তাহের সময় বা তার আগে পরে যে কোনো সময় তার ব্লাড সুগার বেড়ে গেছে। এটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে আখ্যায়িত করি। এবং এই গর্ভকালীন ডায়াবেটিসেও কিন্তু বাচ্চার জন্য মারাত্মক ঝুঁকি, বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, বিকলাঙ্গ বাচ্চা হতে পারে, অথবা বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে। তাহলে এই মেয়েটার কিন্তু আগে কখনো ছিল না, তার মানে প্রেগনেন্সির সময় এটা সে ধরা পড়েছে। এখন সে যদি গর্ভাবস্থার সেবাটা না নিতে আসে তাহলে কিন্তু তাকে আমরা চিহ্নিত করতে পারবো না যে তার গর্ভকালীন ডায়াবেটিস বা গর্ভকালীন প্রেশার, উচ্চ রক্তচাপ আসছে। এভাবে আমরা কিন্তু গর্ভকালীন চিকিৎসা সেবার মাধ্যমে আমরা তাকে স্ক্রিন করতে পারি। আমরা প্রথমে যখন একটা রুগী আমাদের কাছে আসে, আজকাল কিন্তু মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে অনেক রুগী যারা একটু সচেতন তারা চলে আসে। আমরা তখন কিছু চেক আপের মাধ্যমে, কিছু ইতিহাসের মাধ্যমে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদেরকে আমরা চিহ্নিত করে ফেলি যে তাদের মধ্যে কোনো উচ্চ রক্তচাপ কিংবা তাদের মধ্যে ডায়াবেটিস বা অন্য কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেগুলো খুব কমনলি গর্ভাবস্থায় দেখা দিতে পারে, এগুলো আছে কিনা আমরা কিন্তু স্ক্রিন করে ফেলতে পারি, ডায়াগনোসিস করে ফেলতে পারি। তারপর সেই অনুযায়ী তাকে ব্যবস্থাপত্র দিলে তার পুরো 9 মাস পিরিয়ডটা তার হচ্ছে আনইভেন্টফুল, মানে কোনো ধরনের জটিলতা থাকবে না, এবং একটা আমরা আলটিমেটলি একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি পৃথিবীতে। ধন্যবাদ ম্যাডাম। গর্ভকালীন একজন মহিলার কি কি পরীক্ষা করা প্রয়োজন? একজন গর্ভবতী মহিলা যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথম ভিজিটেই, ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে কিছু প্রোটোকল অনুযায়ী WHO রিকমেন্ডেড কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তার মধ্যে কিছু আছে রক্তের পরীক্ষা, কিছু আছে অন্য পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা বা আল্ট্রাসোনোগ্রাফি। রক্তের পরীক্ষাগুলোর মধ্যে যেটা আমরা করি, 1 নম্বরে আমরা তার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি, অর্থাৎ তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু আছে বা এই রোগীটা অ্যানিমিয়ায় ভুগছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য। তারপর হচ্ছে একটা ব্লাড সুগার দেখি তার, যদি তার কোনো ফ্যামিলি হিস্ট্রি খারাপ থাকে, লাইক তাদের ফ্যামিলি হিস্ট্রিতে যদি ডায়াবেটিস থাকে, অথবা তার নিজের আগে কোনো ডায়াবেটিস থাকে, অথবা তার কোনো খারাপ হিস্ট্রি থাকে, যেমন আগে বারে বারে বাচ্চা নষ্ট হওয়া, অথবা বাচ্চা পেটে মরে যাওয়া, অথবা কোনো জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চার জন্ম হওয়া, তাহলে আমরা তাকে ফুল ডায়াবেটিস স্ক্রিনিং বা ওরাল গ্লুকোজ টলারেন্স করি। অথবা যদি কোনো হিস্ট্রি না থাকে তাহলে আমরা সিম্পল নর্মাল র্যান্ডম ব্লাড সুগার এই পরীক্ষাটা করে থাকি। তারপর হচ্ছে তার ব্লাড গ্রুপটা জানি আমরা, তার ব্লাড গ্রুপ এবং RH টাইপিং, কারণ ব্লাড গ্রুপের সাথে তার পরবর্তীতে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা আরেকটা সমস্যা যেটা ব্লাড গ্রুপ নেগেটিভ হলে যদি বাবার ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে তার বাচ্চার কিছু জটিলতা হতে পারে। এই কারণে আমরা ব্লাড গ্রুপটা জানি, এটা একটা বেসিক ইনভেস্টিগেশন। এছাড়া হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন দেখি, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, তার যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে তাহলে সেটা বাচ্চার মধ্যে ট্রান্সমিট হতে পারে, এই কারণে আমরা ওইটা জেনে নেই। এছাড়া আছে VDRL, অর্থাৎ কোনো ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কোনো সমস্যা আছে কিনা সেটা রিকগনাইজ করার জন্য বা জানার জন্য। এছাড়া রক্তের আরেকটা পরীক্ষা, এছাড়া আমরা ইউরিনের একটা ইনভেস্টিগেশন করি, ইউরিন রুটিন মাইক্রোস্কোপ এবং কালচার, কারণ আমরা জানি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে গর্ভাবস্থায় বাচ্চার কিন্তু কিছু জটিলতা হতে পারে, যেমন বাচ্চা সময়ের আগে অ্যাবর্শন হয়ে যেতে পারে, তারপর সময়ের আগে ডেলিভারি বা প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, বাচ্চার যে গর্ভপর্দা বা ঝিল্লি যেটা থাকে আমরা যেটাকে মেমব্রেন বলি সেটা ছিঁড়ে যেতে পারে, বাচ্চা সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। এছাড়া মায়েরও কিন্তু যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জানা না থাকে কিংবা যদি চিকিৎসা না হয় তাহলে মার কিন্তু পাইলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনিতে ইনফেকশন হয়ে যেতে পারে। তো সেখান থেকে অনেক জটিল অবস্থা তৈরি হতে পারে, যে কারণে আমরা এটা জানি। এছাড়া যেটা আরেকটা বেসিক, যেটা আল্ট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সি প্রোফাইল, অর্থাৎ তার বাচ্চাটা কীরকম আছে, কত দিনের, বা প্রেগনেন্সি ডেটিংয়ের জন্য কিন্তু প্রথম 3 মাসের মধ্যে যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি বা ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। কোনো মা যদি তার লাস্ট মাসিকের তারিখ বলতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা তার বাচ্চা হবার তারিখটা বের করতে পারি না।
বাট এই আলট্রাসোনোগ্রাফি যখন আমরা প্রথম 3 মাসে বা ফার্স্ট ট্রাইমেস্টারে করি, সেটার মাধ্যমে আমরা প্রেগনেন্সিটা ডেট করতে পারি। তার মানে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার কথা বললাম, এগুলো একেবারে বেসিক ফান্ডামেন্টাল, এগুলো করতেই হবে প্রথম ভিজিটে। এই মাটা 16 সপ্তাহের ভিতরে যখনই আসে, প্রথমে আমরা এই কয়েকটা ইনভেস্টিগেশন করে থাকি। অনুষ্ঠানের এ পর্যায়ে দর্শকদের কাছ থেকে আসা কিছু প্রশ্নের উত্তর আমরা ম্যাডামের কাছে জানতে চাইব। ম্যাডাম, একজন দর্শক জানতে চেয়েছেন তার স্ত্রী 9 সপ্তাহ প্রেগনেন্ট, এখন তিনি কখন থেকে গর্ভকালীন সেবা শুরু করবেন? ধন্যবাদ দর্শক, যিনি সুন্দর প্রশ্নটি করেছেন। অ্যাকচুয়ালি উনি চাইলেই 9 সপ্তাহ থেকেই শুরু করতে পারেন গর্ভকালীন সেবা নেওয়া। যদিও WHO বলেছেন যে অ্যাকচুয়ালি 16 সপ্তাহের মধ্যে যে কোনো সময় নিতে পারে। প্রথম যে ভিজিট বা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, সেটা হচ্ছে তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পর থেকে উনি 16 সপ্তাহের ভিতর যে কোনো দিনই নিতে পারবেন। এখন কেউ যদি মনে করে আমি 6 সপ্তাহে আসবো, সে 6 সপ্তাহে আসতে পারে। কেউ যদি মনে করে 9 সপ্তাহে আসবো, 9 সপ্তাহে আসতে পারে। বাট 16 সপ্তাহের মধ্যে একবার তাকে আসতেই হবে। এটাকে প্রথম অ্যান্টিনেটাল ভিজিট বলবো আমরা। ধন্যবাদ ম্যাডাম, আশা করছি দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আরেকজন দর্শক জানতে চেয়েছেন গর্ভকালীন সময় কি কি টিকা নেওয়া যেতে পারে এবং এটি তিনি কোথা থেকে নেবেন? এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক রোগী জানে না যে গর্ভকালীন সময় কী কী টিকা দিতে হয় এবং এগুলো কোথায় গেলে এই সেবাটা সে পাবে। আমাদের সরকারের যে ইমিউনাইজেশন শিডিউল, সেটা অনুযায়ী অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়ে কিন্তু গর্ভের আগেই, অর্থাৎ 9 থেকে 15 বছর বয়সের মধ্যেই কিন্তু টিটি টিকাগুলো দিয়ে কমপ্লিট, 5টা টিটি টিকা কমপ্লিট করতে হয়। এখন কোনো রোগী যদি সে আগে না দিয়ে থাকে, তাহলে তাকে গর্ভকালীন সময়ের 5 মাস থেকে, অর্থাৎ 20 সপ্তাহের পর থেকে প্রতি 1 মাস অন্তর অন্তর 2টি টিকা এবং প্রতি এরপর 6 মাসের পরে একটা এবং বছরে বছরে 2টো, টোটাল 5টা শিডিউল কমপ্লিট করতে হয়। তো গর্ভকালীন সময়ে 2টো পড়ে, একটা 5 মাসে এবং একটা 6 মাসে। এছাড়া অন্যান্য টিকাগুলো সেগুলো আসলে আমরা গর্ভাবস্থায় দেই না, যদি না তার খুব প্রয়োজন পড়ে। যেমন হেপাটাইটিস বি ভাইরাসও কিন্তু যদি প্রয়োজন পড়ে, যেমন তার যদি কোনো কারণে রক্ত নিতে হয় অথবা তার পরিবারের কারো বি ভাইরাস পজিটিভ থাকে, তাহলে সে নিতে পারে। আবার কিছু কিছু টিকা আছে যেগুলো গর্ভকালীন সময় কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ দেওয়া যাবে না। সেগুলো হচ্ছে যে